সাবা একজন থিয়েটার আর্টিস্ট, আর এবার সে একটি মুভিতে অন্ধ মেয়ের রোল পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। চোখে একেবারে পট্টি বেঁধে ভ্রমণে বেরিয়ে পড়ে সে। এই যাত্রায় তার পরিচয় হয় জাহানের সাথে। তবে সাবা জানতো না যে সে ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না। তারা তো দুজন দুজনকে না দেখেই প্রচন্ড ভালোবেসে ফেলে। কিন্তু একদিন কোনো কিছু না বলেই জাহান সাবার জীবন থেকে দূরে সরে যায়। সাবা তো কোনোভাবেই বুঝতে পারে না যে জাহান তার সাথে এমনটা কেন করলো। তাতে দুজনের কি আদৌ আর কখনো দেখা হবে? তাছাড়া জাহানের সত্য যখন সাবার সামনে আসবে তখন সে কি করবে? সে যেমন তাকে তেমন ভাবেই মেনে নিবে, নাকি তাকে ছেড়ে চলে যাবে? তাছাড়া জাহানই বা কেন সাবার থেকে দূরে সরে গিয়েছিল, এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প আঁখো কি গুস্তাখিয়াতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম জাহান। জাহান আজ দিল্লি থেকে মাসৌরি যাবে ট্রেনে করে। তার ভাষ্যমতে ট্রেন জার্নির সবচেয়ে মজাদার পার্ট হলো সাসপেন্স। কারণ কেউ যদি একা ট্রাভেল করে তাহলে সে এটা ভাবতে থাকে যে তার সামনের সিটে কোন ধরনের প্যাসেঞ্জার থাকবে। কোনো নাক ডাকতে থাকা আঙ্কেল, বা কোনো কাঁদতে থাকা বাচ্চা, অথবা জোরে জোরে কথা বলা কোনো লোক। তো এমনটা ভাবতে ভাবতেই জাহান স্টেশনে গিয়ে ট্রেনে ওঠে। কিন্তু সে তো জানতো না যে এমন একজন তার ট্রাভেল পার্টনার হবে যে কিনা তার পুরো জীবনটাই পাল্টে দিবে। তখনই আমাদেরকে দেখানো হয় জাহানের একই কেবিনে তার ট্রাভেল পার্টনার হয় একটি অজানা মেয়ে। মেয়েটির নাম হলো সাবা। তো সাবার চোখ কোনো কারণে বেঁধে রাখা ছিল, কারণটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তাছাড়া সাবা তার কোনো একটা ফ্রেন্ডের উপর কোনো কারণে অনেক বেশি রেগে গিয়েছিল। এর জন্য সে তখন তার সেই ফ্রেন্ডকে কল করে আর তাকে অনেক বকা দিতে থাকে। সে অনেক জোরে জোরে কথা বলছিল। এতে জাহান খুবই বিরক্ত হয় আর একটু সামনে এসে সাবাকে বলে যে সে যেন একটু ধীরে ধীরে কথা বলে। কিন্তু সাবা তখন এতটাই বেশি রেগেছিল যে সে ভুলে তখন জাহানকে একটা চড়ই মেরে বসে। সাথে সাথে আবার নিজের ভুল বুঝতে পেরে সে জাহানকে সরি বলে। জাহান তো অনেক বিরক্ত হয়, কিন্তু তাকে কিছুই বলে না। এরপর সাবা আবারও তার ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়, কিন্তু কলটি কোনো কারণে কেটে যায়। যার জন্য তখন সে জাহানকে তার লাস্ট নাম্বারে কল করে দিতে বলে, কারণ তার তো চোখ বাঁধা। জাহান তখন সাবার ফোন নিয়ে সিরিকে লাস্ট নাম্বার রিডায়াল করে দিতে বলে। তখন সাবার ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তবুও সাবা জাহানকে তাকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। এরপরই জাহান সাবার কাছে জিজ্ঞেস করে যে সে এভাবে তার চোখ বেঁধে কেন রেখেছে। সাবা তখন তাকে বলে যে আসলে সে একজন থিয়েটার অ্যাক্ট্রেস। ফার্স্ট টাইম বলিউডের একটি মুভির জন্য অডিশন দেওয়ার সুযোগ পেয়েছে, আর সেখানে সেই মুভিতে তাকে একটি অন্ধ মেয়ের ক্যারেক্টার করতে হবে। তাই সে দিল্লি থেকে এতদূর মাসৌরি যাচ্ছে, যাতে করে সেখানে গিয়ে চোখ বন্ধ করে সে নিজেকে পরীক্ষা করতে পারে যে সে আদৌ এই ক্যারেক্টারের জন্য সুইটেবল কিনা। তো সাবা কথা বলছিল, তখনই তার হঠাৎ করে কাশি হতে শুরু করে। সে তখন নিজে থেকে পানি খাওয়ার জন্য পানির বোতল খুঁজতে থাকে, কিন্তু ভুলে সেটি নিচে ফেলে দেয়। আর তখনই জাহানের গিটার ভিজে যায়। এতে সাথে সাথে সে সাবার উপর রিয়াক্ট করে বসে। সে সাবাকে বলে যে সে যেন একটু কিছুক্ষণের জন্য চুপচাপ বসে থাকে। তো দেখা যায় কিছুক্ষণের মধ্যেই একটা স্টেশন চলে আসে। জাহান তখন তাদের কেবিনের পানি পরিষ্কার করার জন্য ক্লিনার ডেকে আনতে চায়। তখনই সাবা তাকে বলতে থাকে যে জাহানের তার সাথে অমন বিহেভ করা একদমই উচিত হয়নি। সে তো শুধুমাত্র কিছুদিনের জন্য অন্ধ হচ্ছে, কিন্তু যারা ছোটবেলা থেকে দেখতে পায় না তাদের জন্য সবকিছু ম্যানেজ করা কতটা বেশি কঠিন। আর তার মধ্যে যদি জাহানের মতো লোকেরা তাদের উপর ছোট ছোট কারণে রিয়াক্ট করে, তাহলে তো তাদের জন্য জীবন কাটানো আরো বেশি মুশকিল হয়ে যাবে। তো সাবার এই কথা শুনে জাহান কেন যেন হেসে দেয়, আর এরপরই আমরা তার হাসার কারণ জানতে পারি। আসলে জাহান অনেক ছোটবেলা থেকেই অন্ধ একজন মানুষ। তো সে খুব ভালো করেই জানে যে অন্ধদের জন্য জীবন কাটানো কত বেশি কঠিন। কিন্তু সে অন্যদের মতো ছিল না, সে নিজে স্বাবলম্বী ছিল। দৈনন্দিন চলার পথে বা এভাবে ট্রাভেল করার জন্য তার অন্য কারোরই প্রয়োজন ছিল না। সে সবসময় সবকিছু অনুভব করে চলত, যার জন্য তার মাঝে মাঝে অনুভবই হতো না যে সে অন্ধ। যাক, তো সে এই ব্যাপারে সাবাকেও কিছু বলে না। এরপর দেখানো হয় জাহান ট্রেন থেকে নেমে চায়ের দোকান খুঁজে বের করে আর সেখান থেকে চাও খেয়ে নেয়। এরপর তার সাথে করে সাবার জন্যও চা নিয়ে আসে। সাবা তখন তাকে বলে যে সে অচেনা ব্যক্তির হাত থেকে কোনো কিছু খেতে পারবে না। জাহান তাকে বলে যে সে কোথায় অচেনা, সে তো সাবার ব্যাপারে সবকিছু জানে। এই যে সে একজন সিরিয়াস অ্যাক্ট্রেস যে কিনা তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ফোকাসড, কিন্তু সে তার ফোনে ফ্রেন্ডের সাথে চিৎকার চেঁচামেচি কেন করছিল তা তো জানা হলো না। সাবা তখন তাকে বলে যে আসলে যার সাথে সে কথা বলছিল সে তার ফ্রেন্ড, আর একই সাথে তার ম্যানেজারও। সাবা অন্ধর রোল প্লে করছে, তাই তাকে কোম্পানি দেওয়ার জন্য আর তাকে দেখে রাখার জন্য তার সাথে তার সেই ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে এসে তার ফ্রেন্ড তাকে ট্রেনে উঠিয়ে দিয়ে চলে যায়।
কেননা সেই ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তার সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করে ব্রেকআপ করে নিচ্ছিল। তার এই কাহিনী শুনে তো তখন জাহানের অনেক হাসি পায় আর সাবাকে বলতে থাকে যে এখন তো তার সাথে তার ফ্রেন্ড নেই, তাহলে সেই অন্ধ অবস্থায় একটা অজানা জায়গায় কিভাবে থাকবে। সাবা বলে যে সে কোনোভাবে কিছু একটা ম্যানেজ করে নিবে। যাক, এরপরই জাহান সাবার কাছে তার নাম জিজ্ঞেস করে। সাবাও তার নাম জানায়। জাহান তখন তাকে বলে যে তার বাবা মার মধ্যে আর্টিস্টকে। সাবা জানায় যে তার বাবা হলো একজন থিয়েটার আর্টিস্ট। কিন্তু জাহান কি করে জানলো? জাহান তখন তাকে বলে যে সাবা একটা উর্দু নাম, কোনো পাঞ্জাবি পরিবার উর্দু নাম রাখবে না, তাই তাদের মধ্যে কেউ আর্টিস্ট হলেই এমন নাম রাখবে। তো এর থেকেই বোঝা যায় যে জাহান কতটা বেশি বিচক্ষণ ছিল, সব বিষয়ে তার ভরপুর জ্ঞান ছিল, আর সে সবসময় বইয়ের ভাষায় কথা বলতেই পছন্দ করত। আর অন্যদিকে সাবা তো ছিল তার একদমই উল্টো। সে তার ক্যারিয়ারের প্রতি ডেডিকেটেড ছিল, কিন্তু পারিপার্শ্বিক জ্ঞান তার মধ্যে একটু কমই রয়েছে। যাক, তো এরপরই সাবা জাহানকে বলে যে জাহান তার ব্যাপারে তো জানলো, কিন্তু তার জাহানের ব্যাপারে তো জানা হলো না, তো সে মাসুরি কেন যাচ্ছে? জাহান তখন তাকে জানায় যে সে একজন মিউজিশিয়ান। মাসুরিতে তার এক ফ্রেন্ডের একটা ভিলা আছে, সেখানে সে 4 বছর আগে ঘুরতে গিয়েছিল। তখনই সে সেখানে বসে দুটো গান লিখেছিল, যে দুটো গান অনেক বেশি ফেম পায়। তো জাহান মনে করে যে সে জায়গায় হয়তো এমন কিছু ছিল যার জন্য তার গানগুলো এত বেশি হিট হয়েছে, তাই সে এখন আবারও সেখানে যাচ্ছে যাতে মনোযোগ দিয়ে গান লিখতে পারে। এরপরই দেখানো হয় সাবার অনেক আনকমফোর্টেবল লাগতে থাকে। সে জাহানকে বলতে থাকে যে সে বুঝতে পারছে না যেভাবে অচেনা একটি জায়গায় গিয়ে সে কিভাবে সার্ভাইভ করবে। আর তাছাড়া তার বাবা যদি জানতে পারে যে এখানে তার সাথে তার সেই ফ্রেন্ড নেই, তাহলে তাকে পরের ট্রেনেই ফেরত যেতে বলবে। সে তো সেটাও চাচ্ছে না, আর এদিকে ভিউ এনজয় করতে পারছে না। তখন জাহান তাকে একটু এন্টারটেইন করার জন্য বলে যে তাহলে সে যেন তার একটি নতুন গান শুনে রিভিউ দেয়। সাবার কাছেও ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে। এরপরই জাহান তার জন্য গান গাইতে থাকে, আর এটা করার জন্য সাবা তার পুরো জার্নি অনেক এনজয় করছিল। যাক, তো এরপর ফাইনালি তারা মাসুরে এসে পৌঁছে। সেখানে তো সাবাকে একজনের নিতে আসার কথা ছিল, এজন্য সাবা লোকটিকে বারবার কল করতে থাকে, কিন্তু সে তো তার কলই রিসিভ করছিল না। অন্যদিকে জাহানকে পিক করার জন্য সেখানে তার পরিচিত ড্রাইভার চলে আসে, তার নাম হলো ভোলা। জাহান তখন সাবাকে বলে যে তাকে এখন তার বাংলোর দিকে যেতে হবে, কিন্তু তখন সাবা তাকে বলে যে সে এভাবে একটা অসহায় অন্ধ মেয়েকে ট্রেন স্টেশনে রেখে চলে যাবে। সে যেন একটু তাকে সাথে করে তার হোটেলে নিয়ে যায়, সেখানে গিয়ে একটা রুম বুক করে দিলে সে আর জাহানকে কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব করবে না। জাহান তো প্রথমে তাকে তার সাথে নিতে চায় না, কিন্তু সাবা অনেক বেশি রিকোয়েস্ট করলে সে তাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কিন্তু সেই হোটেলে যাওয়ার পর দেখা দেয় আর এক সমস্যা, আর তা হলো সেখানে তো শুধু একটা রুমই খালি রয়েছে। তার মানে হলো হয় তাদেরকে একসাথে একটা রুমে থাকতে হবে, না হলে সাবাকে এখান থেকে অন্য হোটেলে চলে যেতে হবে। কিন্তু তখন হোটেল ম্যানেজার তাদেরকে জানায় যে এই সময় মাসুরির অন্য কোনো হোটেলে রুম খালি নেই, আর তাদের অন্যান্য রুম 4 দিন পর খালি হবে। তখন সাবা জাহানের কাছে অনুরোধ করে বলতে থাকে যে সে যেন 4 দিনের জন্য তাকে তার রুমে থাকতে দেয়, সে লিভিং রুমেই ঘুমাবে আর তাকে একদমই ডিস্টার্ব করবে না। জাহান তো এটা একেবারেই মেনে নিতে চাচ্ছিল না। সে সাবাকে বলে যে সে এখানে গান লিখতে এসেছে, সে কোনো ডিস্টারবেন্স চায় না, আর তাছাড়া একটা মেয়ের সাথে রুম শেয়ার করতে তার অনেক বেশি আনকমফোর্টেবল লাগবে। কিন্তু তখন সাবা তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। জাহানও তখন তাকে 4 দিনের জন্য তার রুমে থাকতে দিতে রাজি হয়। যাক, তো এরপর তারা তাদের রুমে যায়। সেখানে গেলে জাহান তার হাতে মেপে ভোলাকে 500 টাকা দেয়। এরপর ভোলা জাহানকে বলে যে সে তাদের ব্যাগ এখানে এনে দিয়েছে, আর তার সাথে সাথে দরজার সামনে লেবু আর ঝালও টানিয়ে দিয়েছে। তখন জাহান তাকে বকা দেয় আর বলতে থাকে যে তাকে না সে এমন অন্ধবিশ্বাসে বিশ্বাস রাখতে মানা করেছে। তখন তাদের কথা শুনে সাবা তো কনফিউজড হয়ে যায় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে লেবু আর ঝাল টানিয়ে রাখার পেছনে কি কারণ। ভোলা তখন তাদেরকে বলে যে আসলে তারা যে এই বাংলোতে থাকছে, এই বাংলোকে সবাই হন্টেড হিসেবে মনে করে, এখানে নাকি কোন এক ইংরেজের আত্মা ঘুরছে। এ কথা শুনে তো জাহান সাবাকে বলতে থাকে যে না না, সে যেন ভোলার কথা বিশ্বাস না করে, এরকম কিছুই এখানে নেই। যাক, তো এরপরই ভোলা সেখান থেকে চলে যায়। জাহান সাবার হাত ধরে তাকে এই বাংলোর ট্যুর দেয়, তাকে পুরো কিচেন দেখিয়ে দেয় আর কোথায় স্টোভ আছে সেটাও দেখিয়ে দেয়। তখন সাবা তাকে বলে যে তাহলে সে পরদিন সকালে উঠে তাদের জন্য খাবার রান্না করবে। এই বলেই সাবা ফ্রেশ হতে যায়, কিন্তু যাওয়ার পথেই পড়ে যায়। সেরকম হুটহাটি পড়ে যেত, যার জন্য তখন জাহান নিজেকে নিজেই সাবার সাথে 4 দিন সার্ভাইভ করার জন্য অল দ্য বেস্ট জানায়। তো এরপরই তারা দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু যেই জাহান বলছিল যে এসব ভূতে বিশ্বাস করতে হয় না, এরকম কিছুই এখানে নেই, সেই রাতে ঘুমানোর সময় ভোলার কথা মনে করে অনেক বেশি ভয় পাচ্ছিল। সে তো কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সে যখনই একটু চোখ বুজে রাখার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে আবার সাবা চলে আসে, আর তার উপস্থিতিতেই জাহান তো হঠাৎ করে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সাবাও চিৎকার করতে থাকে। এরপর জাহান সাবাকে বলে যে সে এখানে কি করছে।
সাবা বলতে থাকে ভোলার কথা শুনে তার অনেক বেশি ভয় করছিল, তাই সে কি তার সাথে এই বেডরুমে ঘুমাতে পারবে? তখন জাহান তাকে বলতে থাকে যে সে ইন্টেনশনালি তার কাছাকাছি আসার চেষ্টা করছে, তাই না? কথা শুনে সাবা তাকে বলে যে আরে সে একজন মেয়ে, তাদের কারোর সাথে ইন্টিমেট হওয়ার জন্য এত চেষ্টা করতে হয় না। যদি তারা ইন্টিমেট হতে চায় তাহলে তারা তা পেয়েও যায়। তখন জাহান তাকে তার পাশে ঘুমানোর পারমিশন দেয়, কিন্তু বলে যে তাদের মাঝখানে পিলোটা ওয়াল হিসেবে থাকবে, আর দুজনে কেউ যেন সেই বাউন্ডারি পার না করে। যাক, তো এরপরই তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর জাহান অ্যাডমিট না করলেও এটা বোঝা যায় যে সাবা তার পাশে থাকায় তার এখন কম ভয় করছিল, আর এর জন্য সে ঠিক করে ঘুমাতেও পারে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সাবা সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাচ্ছিল, কিন্তু তখনই চা উপচে পড়ে গ্যাসের আগুন অফ হয়ে যায়। কিন্তু গ্যাস তো তখনও চলছিল, সাবা তো এটা একদমই লক্ষ্য করে না। আর তখন তার বাবা কল দিলে সে তার বাবার সাথে কথা বলতে থাকে। তার বাবাকে সে জানায় না যে তার সাথে তার ফ্রেন্ড আসেনি। তো তার বাবা তাকে বলতে থাকে যে এবার যদি সে অডিশনে সিলেক্ট না হয় তাহলে সে যেন আর নেক্সট টাইম ট্রাই না করে, কারণ থিয়েটারে অলরেডি সাবা অনেক বেশি ফেমাস, তার শুধু শুধু বলিউডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সাবা তার বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে তখন জাহানকে দেখানো হয় সে সকাল সকাল উঠে গোসল করে নিয়ে আগরবাতি জ্বালিয়ে পুজো করতে থাকে। এরপর সে সেই আগরবাতির ধোঁয়া দেওয়ার জন্য পাশের রুমে যেতে নেয়, কিন্তু তখনই সে দরজা খোলার আগেই সেখানে গ্যাসের গন্ধ পায়। সে তো বুঝতে পারে যে কোনোভাবে গ্যাস লিক করছে, এর জন্য সে আগরবাতি তাড়াতাড়ি করে ফেলে দিয়ে দরজায় নক করতে থাকে, আর সাবাকে চিৎকার করে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি করে সব দরজা জানালা খুলে দেয়। সাবা তো ফোনে কথা বলতেই ব্যস্ত ছিল, তাই সে প্রথমে তার কোনো কথাই শুনতে পায় না। জাহান তখন তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর কোনোভাবে জানালা খুলে দেয়। এরপরই গ্যাসের কাছে পৌঁছে গ্যাসটা অফ করে। সাবা তো তখনও বুঝতে পারছিল না যে জাহান এভাবে রিয়াক্ট কেন করছে। তখন জাহান তার উপর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে যেন এখনই এখান থেকে চলে যায়, কারণ তাদের দুজনের একে অন্যের সাথে থাকা একদমই ঠিক হচ্ছে না, এটা আরো ঝামেলা সৃষ্টি করছে। তখন সাবা তাকে বলে যে কি সমস্যা হচ্ছে, যে প্রবলেম হয়েছিল তা তো সব সলভ হয়ে গেছে, সে কেন তাকে এভাবে চলে যেতে বলছে এখন? তখনই জাহান তাকে বলতে যায় যে সেও আসলে অন্ধ, কিন্তু সেই সময় আবার সেখানে ভোলা চলে আসে, তাই জাহান তাকে আর তার ব্যাপারে বলতে পারে না। ভোলা তো এসেই তাদের এসব ঝামেলা দেখে তাদেরকে একটু ঠান্ডা করার চেষ্টা করে আর বলে তার সাথে খোলা হাওয়ায় যেতে, তাহলে তাদের মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এরপর তারা একটা পাহাড়ে ঘুরতে যায়। তখন এক জায়গায় বসে জাহান সাবাকে বলে যে সে যখন 7 বছরের ছিল তখন সে তার বাবা মার সাথে মুভি দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই সামনে থেকে একটা ট্রাক আসতে থাকে। তার বাবা তাদেরকে বাঁচানোর জন্য টার্ন নেয়, কিন্তু তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জাহান তো পেছনে ছিল, এর জন্য রাস্তার সবাই মিলে তাকে বের করতে সক্ষম হয়, কিন্তু তার মধ্যেই গাড়িতে আগুন লেগে যায় আর তার চোখের সামনেই তার বাবা মা দুজনেই মারা যায়। এর জন্য সে আগুন অনেক বেশি ভয় পায় আর তাই তার উপর আছে খুবই বাজেভাবে রিয়াক্ট করে ফেলেছে। এসব শুনে সাবার তার জন্য খারাপ লাগে। সাবা তখন তার কাছে জিজ্ঞেস করে যে এরপর সে কার কাছে মানুষ হয়েছে। জাহান জানায় সে তার দাদা দাদির সাথেই মানুষ হয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই কারো সাথে কথা বলতো না আর না তার কোনো বন্ধু ছিল। তাছাড়া সে কখনো ওই দিনের পর থেকে কান্নাও করেনি। তারপর একদিন তার দাদা তাকে একটা গিটার গিফট করে আর সেই গিটারকেই সে তার বন্ধু বানিয়ে নেয়। তখন এটা শুনে সাবা তাকে বলে যে কাঁদতে না পারা মানে হলো ভেতরে ভেতরে অনেক কষ্টের সৃষ্টি করা। সে বুঝতে পারছে জাহানের মধ্যে অনেক কষ্ট জমাট বেঁধে রয়েছে, তাই সে জাহানকে তখন দাঁড়াতে বলে আর এই পাহাড়ের মাঝে জোরে চিৎকার করতে বলে, আর এত জোরে চিৎকার করতে বলে যাতে করে তার ভেতরে সব ফ্রাস্ট্রেশন বের হয়ে যায় আর তার একটু হালকা ফিল হয়। তো তখনই জাহানের কাছে এই বিষয়টা নতুন লাগে, সে কখনো এর আগে এমনটা করেনি, তাই সে তখনই মন খুলে চিৎকার করে আর সত্যিই তার কাছে এই অনুভূতিটা বেশ ভালো লাগে। আর এরপর তারা দুজন মিলে চিৎকার করতে থাকে। যাক, তো ঘোরাফেরা শেষে তারা দুজনে ব্যাক করছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় পেছনের সিটে সাবা ঘুমিয়ে পড়ে। তখন জাহানের কাছে হোটেল থেকে কল আসে আর তাকে জানানো হয় যে তাদের একজন গেস্ট আজ চেক আউট করেছে, তাই তারা চাইলে অন্য রুমটি আদার পার্সনের জন্য বুক করতে পারে। কিন্তু তখন এটা শুনে জাহান কিছু একটা ভাবে আর ম্যানেজারকে জানায় যে তাদের অন্য রুমের প্রয়োজন নেই। তো এর থেকে বোঝা যায় যে জাহানের কাছে এখন আর সাবার বাচ্চামিগুলো ইরিটেটিং লাগছিল না, তাছাড়া সে তো সাবার সাথে থেকে তাকে সামলাতে চাচ্ছিল। তো এরপর থেকেই দেখা যায় তারা একসাথে পুরো মাসৌরি ঘুরতে শুরু করে। প্রতিদিন তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে আর একসাথে অনেক এনজয় করে। যেহেতু সাবা কোনো ভিউ এনজয় করতে পারছিল না, তাই তখন জাহান তাকে বলে
যে ভিউ দেখার জন্য চোখের কোনো প্রয়োজন নেই, তাকে মন থেকে সবটা উপভোগ করতে হবে। তো এভাবে করে জাহান সাবাকে আশেপাশের সবকিছু অনুভব করতে শেখায়। এভাবে অনুভব করতে পেরে সাবার কাছেও অনেক ভালো লাগছিল। এরই মাধ্যমে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হতে শুরু করে। দুজনেরই দুজনের প্রতি একটা অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করে। এরপর একদিন দেখানো হয় জাহান সকালে উঠে তার দিল্লির একজন ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সে তার গানগুলো ডিরেক্ট করত। তখন সেই লোকটি তার গানের অনেক বেশি প্রশংসা করতে থাকে আর তাকে বলতে থাকে যে সে যেই মেয়ের থেকে ইন্সপিরেশন নিয়ে গান লিখছে তাকে যেন আরো কিছুদিনের জন্য তার সাথেই রাখে। জাহান তখন তাকে বলতে থাকে যে সে মেয়েটিকে ইউজ করতে চায় না, সে তাকে তার অন্ধ হওয়ার সত্যতা জানিয়ে দিতে চায়। কিন্তু তখন তার ডিরেক্টর তাকে বলে যে তার শুধু শুধু এত মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, সে যেন চুপচাপ আর 2-1 দিন থেকে সেখান থেকে গান কমপ্লিট করে চলে আসে। তারপর মেয়েটি তার রাস্তায় এবং সে তার রাস্তায়। তো তার সাথে কথা বলা শেষে জাহান সাবার জোরে চিৎকার শুনতে পায়। এতে তো সে তাড়াতাড়ি করে সাবার কাছে যায়। সাবা তাকে বলে যে তাদের বাসার মধ্যে হয়তো কোনো পাখি ঢুকে গেছে, তার সামনে এসে ফরফর করছিল আর তার পাখিতে অনেক বেশি ভয় লাগে। তাই জাহান যেন পাখিটাকে ধরে বাসা থেকে বের করে দেয়। জাহান তো দেখতে পেত না, কিন্তু তবুও সে পাখির আওয়াজ শুনে বুঝতে পারে যে পাখিটি কোথায় রয়েছে। তাই তখন সে একটা সিঁড়ি নিয়ে পাখিটিকে ধরার জন্য উপরে উঠতে থাকে আর নিচে সে সাবাকে সিঁড়িটি ধরে রাখার জন্য দাঁড়া করিয়ে রাখে। কিন্তু সে গোসল করতে যাওয়ার আগে এই সবকিছু হওয়ায় জাহান তো শুধুমাত্র একটা টাওয়াল পরেই ছিল। তাই যখন সে উপরে উঠতে চায় তখনই হুট করে তার টাওয়ালটা নিচে পড়ে যায়। সাবাও তো এটা বুঝতে পেরে জাহানের সাথে মজা করতে থাকে আর বলতে থাকে যে সে তাকে তার টাওয়াল ফেরত দেবে যদি কিনা সে তার কাছে তার আগে করা রুড বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। আর তাছাড়া জাহানকে তার প্রশংসাও করতে হবে, না হলে সে এক্ষুনি তার চোখ খুলে ফেলবে। তখন জাহান তাকে মানা করতে থাকে আর এরই মাঝে সে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। তাও সে পড়ে সাবার উপর। তারা তখন একে অন্যের অনেক বেশি কাছাকাছি চলে আসে আর তারা একে অপরকে কিস করতে শুরু করে। এরই মাঝে জাহান সাবার চোখে সেই কাপড় আবারও পরিয়ে দেয়। সেই সময় আবার সাবার ফোনে তার বাবা কল করে, তাই সে তাড়াতাড়ি করে তার বাবার কলটা রিসিভ করে। এরপরই কথা শেষ করে সাবা খেয়াল করে যে জাহান তো চুপচাপ আছে। তাই সে জাহানের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন জাহান অনেক বেশি প্যানিক করতে থাকে আর তাকে বলতে থাকে যে তাদের আজ যেটা করা একদম ঠিক হয়নি, সে মূলত সাবার সাথে অন্যায় করছে। সাবা তখন তাকে বুঝিয়ে বলে যে তারা দুজনই অ্যাডাল্ট এবং সুস্থ মস্তিষ্কেই তারা একে অপরকে কিস করেছে, তাদের দুজনের মধ্যেই ফিলিংস থাকতে পারে, এতে এত প্যানিক করার কি আছে। জাহান তো তাকে সত্যিটা বলতে পারছিল না আর তখন সাবার মনে হয় যে হয়তো জাহান তাকে রিজেক্ট করছে, এর জন্য সে কষ্ট পেয়ে যায় আর সেখান থেকে রুমে গিয়ে রুম লক করে বসে থাকে। কিছুক্ষণ পরই জাহান সাবার সাথে কথা বলার জন্য যায়। সাবা তখন দরজা না খুলেই অন্য পাশে দাঁড়িয়ে থাকে। এরপর দরজার কাছে এসে সে জাহানের কাছে জিজ্ঞেস করে যে সকালে তো সে তাকে দূরে ঠেলে দিচ্ছিল, এখন তার সাথে কথা বলতে কেন এসেছে। তখন জাহান বলে যে সে ভয় পাচ্ছে, কারণ সেও হয়তো তার জন্য কিছু একটা ফিল করছে, কিন্তু তার এটা করা উচিত হয়নি, কারণ তার মনে হয় যে যাকে সে পছন্দ করেছে সে হয়তো তার চোখের পট্টি খুলে ফেললে তাকে সামনাসামনি দেখে একদমই পছন্দ করবে না আর তার সাথে থাকতেও চাইবে না। তখন এটা শুনে সাবা তাকে বলে যে জাহান কি বলতে চাচ্ছে তা সে বুঝতে পারছে না, কিন্তু তার জন্য আর এভাবে ব্লাইন্ডফোল্ড হয়ে থাকা সম্ভবও হচ্ছে না। তার মনে হচ্ছে যেন সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলছে আর অন্যের দ্বারা ডমিনেট হচ্ছে। এই অনুভূতি তার কাছে একদমই ভালো লাগছে না। এটা শুনেই তো তখন জাহানের ভয় লাগতে থাকে, সে সাবাকে হারিয়ে ফেলার ভয় পায়। সে তখন সাবাকে বলে যে আর তো মাত্র একদিন আছে, এই একদিনের জন্য সে যেন তার চ্যালেঞ্জ ভেঙে না দেয়। কিন্তু সাবা তাকে বলে যে তার পক্ষে আর এটা কন্টিনিউ করা একদমই সম্ভব হচ্ছে না, তাই সে তখনই ব্লাইন্ডফোল্ড খুলে ফেলে। এরপরই সে জাহানকে বলে যে সে এখন দরজা খুলছে। জাহান তো তার দ্বারা রিজেক্ট হওয়ার জন্য সেখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সাবা তো চোখ বন্ধ করে দরজা খোলে। এরপরই তার ব্লাইন্ডফোল্ড সে জাহানের চোখে পরিয়ে দেয় এবং নিজে নিজের চোখ বন্ধই রাখে। এরপর সাবা বলে যে এতদিন যেহেতু সে সহ্য করতে পেরেছে তাহলে না হয় আরো একটা দিনও সে সহ্য করবে। এটা বলে সে জাহানের হাত ধরে আর তাকে রুমের মধ্যে নিয়ে আসে আর এরপরই তারা ইন্টিমেট হয়। দুজনের মধ্যে অনেক ভালো একটা সময় কাটে। পরবর্তীতে দেখা যায় জাহান ফায়ার প্লেসের সামনে বসে সাবা এবং তাদের এত সুন্দর মুহূর্তের জন্য গান গাইতে থাকে। তখন সেখানে সাবাও আসে আর তাকে বলে যে তার এই গান কি সে সাবার জন্য লিখেছে। জাহান বলে যে হ্যাঁ। তখন সাবা বলতে থাকে যে সে তাকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আর তাছাড়া সে তাকে অনেক ভালোবেসে ফেলেছে, এমনটা সে এর আগে কারো জন্য ফিল করেনি। তখন জাহানও তাকে জানায় যে সেও তাকে ভালোবাসে। এরপরই সাবা জাহানকে বলে যে কাল ভ্যালেন্টাইন্স উপলক্ষে
একটা বলরুম ডান্স হবে, তারা সেখানে কাপল হিসেবে যাবে। সেই বলরুমেও প্রথমে ব্লাইন্ড ফোল্ডের ডান্স হবে, তারপর 12টার সময় যখন নাচ শেষ হয়ে যাবে তখনই সে তার ব্লাইন্ড ফোল্ড খুলে জাহানকে দেখবে। ব্যাপারটা কতটা বেশি রোমান্টিক হয়ে যাবে তাই না? তখন জাহানের তো মনে মনে বেশ ভয় করতে থাকে, যার জন্য সে প্রথমে সেখানে যেতে চায় না, কিন্তু সাবা তাকে অনেক রিকোয়েস্ট করলে জাহান যেতে রাজি হয়ে যায়। তার পরদিনই দেখা যায় তারা দুজন খুবই সুন্দর করে রেডি হয় আর ব্লাইন্ড ফোল্ড হয়ে সেখানে যায়। তারপরে সেখানে গিয়ে সাবা জাহানের চোখও বেঁধে দেয়। এরপর তারা একসাথে ডান্স করে। দুজন তো এখানে অনেক বেশি এনজয় করতে থাকে, কিন্তু এর মধ্যেই 12টা বেজে গেলে যখন ডান্স শেষ হয়ে যায় তখন তো সাবা তার চোখ খুলে ফেলে, কিন্তু তখন সে দেখতে পায় যে তার পাশে তো কেউ নেই। সে তখন আশেপাশের সবাইকে জাহান বলে ডাকতে থাকে, কিন্তু জাহান তো সেখানে ছিল না। সাবা তো অস্থির হয়ে যায়। সেই সময় আমাদেরকে জাহানকে দেখানো হয় সে তখন সেখান থেকে চলে যাচ্ছিল। সাবা তাকে সেই সময় অনেক কল করে, কিন্তু সে তার কলও রিসিভ করে না। এরপর সে সাবার কাছে একটা মেসেজ পাঠায় যে সে এখান থেকে চলে যাচ্ছে কারণ সে তার থেকে একটা সত্য লুকিয়েছে, আর সাবার কাছে সেই সত্যটা শোনার ক্ষমতা আছে কিনা সেটা সে জানে না, কিন্তু তাকে সেই সত্যিটা জানানোর ক্ষমতা জাহানের কাছেও নেই। সাবা তো তখন কিছুই বুঝতে পারে না যে জাহান কেন এমন করলো। সে তো অনেক বেশি প্রতারিত অনুভব করতে থাকে, তাই সে সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে দেয়। তাছাড়া দেখা যায় জাহান তো তাকে সব জায়গা থেকেই ব্লক করে দেয়। সাবা সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিল। এরপরই সে সেখান থেকে চলে আসে, কিন্তু অনেক মাস পর্যন্ত সে জাহানের দেওয়া এই ট্রমা থেকে বের হতে পারছিল না, যার জন্য সে বলিউডের সেই মুভির অডিশনও মিস করে দেয়। তার কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু এরপরই তার বাবা তাকে আবারও থিয়েটারে ঢুকিয়ে দেয়, কিন্তু তাকে এবার ইউরোপ পাঠিয়ে দেয়। সেখানে ড্রামাতে সে মেইন রোল পায় আর সেখানেই কাজ করতে থাকে। তো এভাবে কাজ করতে গিয়ে তার সাথে তার চার্মিং প্রিন্সের দেখা হয়ে যায়, আর সে ছিল তারই নাটকের ডিরেক্টর। তার নাম সম্রাট। তো সম্রাট অনেক ভালো ছিল, আর সে সাবাকেও অনেক বেশি ভালোবাসতো, সাবাও তাকে ভালোবাসতো। সে কারণেই সে জাহানের থেকে মুভ অন করতে পেরেছিল। তাদের সম্পর্কের বেশ অনেক বছর কেটে যায়। যাক, তো একদিন দেখানো হয় সাবা স্টুডিওতে বসে ডান্স প্র্যাকটিস করছিল। তো সেটা করা শেষে সাবা সম্রাটকে বলতে থাকে যে তার অনেক ভয় করছে, কারণ সে হয়তো ঠিক করে এখনো ডান্স করতে পারছে না। তখন সম্রাট তাকে আরো প্র্যাকটিস করতে বলে। এরপর সে সাবার মাইন্ড ফ্রেশ করার জন্য তাকে নিয়ে একটা ক্লাবে যায়। সেখানে তাদের আরো কমন ফ্রেন্ডস ছিল। তাদের সাথে মিলে তারা বেশ চিল করতে থাকে, কিন্তু তখনই সাবার কানে একটা গান ভেসে আসে। এই ক্লাবেই কেউ একজন গান গাচ্ছিল, আর এই আওয়াজ শুনেই সাবা বুঝে যায় যে এটা জাহানের গান, আর জাহানই গানটি গাচ্ছে। তাই তখন সে কোনো কিছু না ভেবে গানের আওয়াজ শুনেই জাহানের কাছে যেতে থাকে, কিন্তু সে জাহানের কাছে পৌঁছানোর আগেই সে তো পিয়ানো থেকে উঠে যায়। তাই সাবার আর তাকে দেখা হয় না। তখনই সেখানে সাবার কাছে সম্রাট আসে। সাবা তখন আর কিচ্ছু না বলে সম্রাটের সাথে তার ফ্রেন্ডদের কাছে চলে যায়। এদিকে জাহানও জানতো না যে সাবা এই ক্লাবেই আছে। তো সে বারে বসে ড্রিঙ্ক অর্ডার করে। তখন সেখানে ড্রিঙ্কস নেওয়ার জন্য সাবার একজন ফ্রেন্ড আর ডান্স কোরিওগ্রাফার আসে। মেয়েটির নাম সুলতানা। তো সুলতানা আসলে জাহান তার সাথে কথা বলে। তখন সুলতানা তাকে বলে যে ইন্ডিয়ান মেয়েদের বিদেশে পেয়ে গেলেই কি ফ্লার্ট করতে হবে। জাহান তাকে বলে যে সে চোখে দেখতে পেলে না ফ্লার্ট করবে। এই কথা শুনে তো সুলতানার খারাপ লাগে, তাই সে সাথে সাথে তাকে সরি বলে। এরপরই তাদের মধ্যে কথা হয়। জাহান জানতে পারে যে সুলতানা একটা থিয়েটারের নাটকের কোরিওগ্রাফার, আর এইদিকে সুলতানাও জানতে পারে যে জাহান একজন মিউজিশিয়ান। কিন্তু তখন সুলতানা তার কাছে তার নাম জানতে চাইলে জাহান তার নাম জানায় কবির, অর্থাৎ সে এখানে কোনো কারণে মিথ্যা কথা বলে। এরপরই আমাদেরকে সাবাকে দেখানো হয়। সে সম্রাটের সাথে চলে আসছিল, কিন্তু তখনও সে জাহানের কথাই ভাবছিল। তাকে এরকম চিন্তিত দেখে সম্রাট তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। তখন সাবা তাকে বলে যে আজ সেই ক্লাবে জাহানও ছিল, অর্থাৎ সাবা আগে থেকেই জাহানের ব্যাপারে সম্রাটকে সব জানিয়েছে। তো সম্রাট তখন তার কাছে জিজ্ঞেস করে যে সে জাহানকে দেখেছিল কি। সাবা বলে যে না, সে দেখবে। তার আগেই জাহান সেখান থেকে চলে যায়, আর তার মাথায় তো আবারও একই প্রশ্ন ঘুরছে, আর তা হলো সেদিন জাহান কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল, কেন তাকে রিজেক্ট করেছিল। এসব প্রশ্নই তার মাথায় বারবার ঘুরছিল। এরপর আবারও জাহানকে দেখানো হয় সে তার দাদির সাথে দেখা করে। তখন তার দাদি তাকে প্রতিবারের মতো একই প্রশ্ন করতে থাকে যে সে বিয়ে কবে করবে। তখন জাহান তাকে বলে যে সে এখনো পর্যন্ত তার অতীত থেকেই বের হতে পারলো না, তো বিয়ে কিভাবে করবে। তখন সে তাকে বলে যে সে কত আর তার অতীত থেকে দৌড়াবে। অলরেডি সে তার দেশ ছেড়ে দিয়েছে, এখন তো তার নামও পাল্টে দিয়েছে। এত ভয় পেয়ে কি কিছু হবে। জাহান তাকে বলে যে সে কিছু জানে না, কিন্তু তার অতীতকে সে আর কখনোই ফেস করতে চায় না। তার সামনে অতীত চলে আসলেও সে তাকে একদম ইগনোর করবে। এরপর আমরা সম্রাটকে দেখতে পাই।
তার সামনে স্টেজে সাবা ডান্স প্র্যাকটিস করছিল। তখন সে সুলতানার সাথে দেখা করে আর তাকে ডায়মন্ডের রিং দেখিয়ে বলে যে সে তাদের পারফরমেন্সের দিন সাবাকে প্রপোজ করবে। সুলতানা তো তখন সাবার জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, তো এর পরদিনই দেখানো হয় সাবা আর সম্রাট মিলে ঘুরতে বের হয়। তখন সম্রাট সাবার বাবার সাথে কথা বলছিল। সে একটা গ্রিন ফ্ল্যাগ ছিল, বেশ ভালো ছেলে। সাবার খেয়াল রাখার সাথে সাথে সে সবসময় সাবার বাবা মার সাথেও কন্ট্যাক্টে থাকতো। যাক, তো তারা দুজন একসাথে অনেক এনজয় করে আর বেশ সুন্দর সময়ও স্পেন্ড করে। এরপর দেখানো হয় পরদিন সুলতানা তাদের স্টুডিওতে গান করার জন্য জাহানকে ডেকে আনে। জাহান তখন সেখানে সাবার সামনেই ছিল, কিন্তু সাবা তো তাকে চিনতে পারে না, কারণ সে তো তাকে আগে দেখেনি। সুলতানা তখন তাকে সবার সাথে কবির বলেই পরিচয় করিয়ে দেয়। তো এইদিকে কবিরও কাউকে দেখতে পায় না, কিন্তু যখন সে পিয়ানো বাজাতে থাকে তখন সে একটা টিউন বাজায়, যেটা শুনে সাবা তার দিকে তাকিয়ে পড়ে, কারণ সে এমন সেম টিউনে জাহানকে পিয়ানো বাজাতে শুনেছে। এজন্য সে তখন অনেক বেশি শকড হয়ে যায়। এরপরই সে জাহানের সাথে গিয়ে পরিচিত হয়। তখন জাহান তার নাম শুনেই বুঝে যায় যে সে তার সাথে সেই সাবা। এদিকে সাবাও তার সাথে হ্যান্ডশেক করে, যার জন্য এই স্পর্শ তার কাছে জাহানের স্পর্শর মতোই মনে হয়। এদিকে জাহান তো রিহার্সেল শেষ হলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, যাতে করে তার সাবার মুখোমুখি না হতে হয়। কিন্তু সেই সময়ই সাবা তার কাছে আসে আর তাকে বলে যে সে জাহান, তাই না? জাহান তো তখন হকচকিয়ে যায় আর তাকে বলতে থাকে যে সে জাহান না, তার কোথাও কোনো ভুল হচ্ছে। কিন্তু তখন সাবা তাকে বলে যে সে মিথ্যা বলছে, সেই জাহান। জাহান তখন একটু জোর গলায় তাকে না জানায় আর সেখান থেকে বাইরে চলে আসে। তখন জাহানকে নিতে জাহানের দাদি গাড়ি নিয়ে এসেছিল। সে সময় সম্রাট জাহানকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দেয় আর সম্রাটের জাহানের দাদির সাথে দেখা হয়। তো সম্রাট জাহানের দাদির সাথে সে সময় কথাও বলে। কথায় কথায় দাদি তাদের সবাইকে তাদের বাসায় ইনভাইট করে ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য, আর তাদেরকে বলে যে তাদের আসতেই হবে। তো এরপরই রাতের বেলা দেখানো হয় জাহানের দাদি তাদের সবার আসার জন্য সবকিছু ঠিকঠাক করে রাখতে থাকে। তখন জাহান তাকে বলতে থাকে যে সেভাবে তার কাছে না শুনে সম্রাটদেরকে কেন দাওয়াত দিল, তাদের মধ্যে তো সাবাও ছিল। তখন তার দাদি বলে যে সে তো আগে থেকে জানতো না, আর তাছাড়া সাবা তাকে চিনতে তো এখনো পারেনি, তাহলে কি সমস্যা? তখন জাহান বলে যে সে পুরোপুরি তাকে চিনতে পারেনি, কিন্তু তার সন্দেহ আছে। সে আরো এর জন্য সাবার থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছিল, আর তার দাদি তো তাদেরকে ঘরেই ইনভাইট করেছে। তখনই দেখা যায় সেখানে সম্রাট, সাবা আর সুলতানা চলে আসে। তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই ডিনার করতে বসে। এই পুরো সময় সাবা শুধু জাহানের দিকেই তাকিয়েছিল। তো খাবার খাওয়ার সময় সাবা জাহানের কাছে জানতে চায় যে সে এখানে আসার আগে কোথায় থাকতো, আর তাছাড়া ইন্ডিয়াতে সে কি করত। তো জাহান তখন তাকে সত্যিটাই জানায়, কিন্তু সেই যে জাহান তা এখনো জানানোর সাহস তার ছিল না, কারণ তার ভয় ছিল না জানি সাবা কিভাবে রিয়াক্ট করে বসে। যাক, তো ডিনার শেষে তারা সবাই সেখান থেকে চলে যায়। জাহানের দাদি তখন তাকে বলে যে সাবার সন্দেহ হয়তো আজকে আরো বেশি বেড়ে গিয়েছে, কারণ সাবা পুরোটা সময় শুধু তার দিকেই তাকিয়েছিল। তাই সে জাহানকে বলে যে সে যেন সাবাকে সব সত্যিটা জানিয়ে দেয়, কারণ সে সাবাকে দেখেই বুঝতে পারছে যে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই মেয়েটাকে আরো কষ্ট দেয়া উচিত হবে না। জাহানও তখন তার দাদির বলা কথাগুলোই ভাবতে থাকে। আর এর পরদিনই স্টুডিওতে গিয়ে রিহার্সেল শেষে সে সাবার সাথে আলাদা করে দেখা করে আর তাকে বলে যে সে কি এখন খাবার বানানো শিখে গিয়েছে, নাকি এখনো খাবার বানাতে গিয়ে সে তার হাত কেটে ফেলে। এ কথা শুনেই তো সাবা তখন সেখানেই থমকে যায়। সে কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছিল না। জাহান তখন তার কাছে আসে আর তাকে বলে যে সেই জাহান, আর তাকে ওইভাবে সেদিন রেখে যাওয়ার জন্য আর তাকে তার চোখের বিষয়টা না জানানোর জন্য সে তাকে সরি জানায়। সাবা তো তখন কিছুই বলতে পারে না, তার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে থাকে। তখনই সে তার পূর্বের রাগ আর কষ্ট থেকে জাহানকে একটা চর মেরে সেখান থেকে চলে যায়। এরপর সে বাইরে গিয়ে একা একা অনেক কাঁদতে থাকে। এদিকে জাহানও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তো এরপরই দেখানো হয় সাবা তার বাসায় চলে যায়, কিন্তু সারা রাত ধরে সে জাহানের সাথে কাটানো সময়গুলোর কথাই ভাবতে থাকে আর অনেক কাঁদতে থাকে। তো সকাল উঠে সম্রাট যখন তাকে কাঁদতে দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সেভাবে কান্না কেন করছে। সাবা তখন তাকে জানিয়ে দেয় যে ওই কাবিরই হলো জাহান, আর সে যে তাকে কিছুই বলেনি, শুধু চর মেরে চলে এসেছে, এটাও সে সম্রাটকে জানায়। তখন এই সবকিছু শুনে সম্রাট তাকে বলে যে তার জাহানের সাথে ঠিক করে কথা বলা হয়নি, তাই তার কথা বলে নেওয়া উচিত, সবকিছু ক্লিয়ার করা উচিত। জাহান তার সাথে যা করেছে তার জন্য তার জাহানের উপর রাগ হচ্ছে, কিন্তু সে জাহানকে যতদূর চিনেছে তার মনে হয় না যে জাহান খারাপ কোনো ছেলে। আর তাছাড়া জাহান যে সাবাকে কষ্ট দিয়েছে এ ব্যাপারে জাহান নিজেও জানে, এর জন্যই তো সে চর খেয়েও তাকে কিচ্ছু বলেনি, চুপচাপ সব মেনে নিয়েছে।
তখন সাবা তাকে বলে যে সে যদি জাহানের সাথে দেখা করতে যায় তাহলে এতে সম্রাটের খারাপ লাগবে না। তখন সম্রাট তাকে বলে যে তাদের রিলেশনশিপ এতটাও ঠুনকো না যে সে এক অন্ধের সাথে তাকে সন্দেহ করবে। এটা শুনে সাবার কাছে বেশ খারাপ লাগে। সে সম্রাটকে বলে যে সে যেন জাহানকে এভাবে অন্ধ না বলে, এটা অনেক বেশি অসম্মানজনক শোনায়। তখন সম্রাটও নিজেকে কারেক্ট করে নেয় আর তাকে জাহানের সাথে কথা বলে জিনিসটা শেষ করতে বলে। তো পরদিনই দেখানো হয় জাহান একটা চার্চে গিয়ে পিয়ানো বাজায়। কাজ শেষে সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সে সেখানে সাবাকে ফিল করে, তাই সে সাবা বলে ডাক দেয়। সাবা তো তখন আসলেই সেখানে জাহানের সাথে দেখা করতে গিয়েছিল। তো এরপরই সাবা জাহানকে বসতে বলে আর সে কেমন আছে না আছে এসব নিয়েই তাকে জিজ্ঞেস করতে থাকে। জাহানও তাকে রিপ্লাই দিচ্ছিল। তখন সাবা তার দিকে ঘুষি দিতে যায় যাতে করে সে এটা চেক করতে পারে যে জাহান আসলেই অন্ধ নাকি না, কিন্তু সে বুঝতে পেরে যায় যে জাহান আসলেই দেখতে পায় না। তো তখন সাবা তাকে বলতে থাকে যে তার সাথে ফাইনালি দেখা করতে পেরে তার ভালো লাগছে, সে তাকে যেমনটা ভেবেছিল সে তার থেকে অনেক অন্যরকম। তো এই কথা শুনে জাহান বলে যে সে আশা করছে যে এই অন্যরকম মানে ভালোভাবে অন্যরকম। সাবা তখন বলে যে সে দেখতে ভালোই আছে। তো তারা তো এসব নিয়ে তখন বেশ হাসাহাসি করে। এরপরই তারা সেখান থেকে বের হয়ে যায়। সাবা তখন তাকে বলে যে তাকে এখান থেকে ক্যাবে করে বাসায় ফিরতে হবে। জাহান বলে যে এই ওয়েদারে ক্যাব সে পাবে না, তো সে কি সাইকেল চালাতে পারে, তাহলে তাকে যেন সাইকেলে করে নিয়ে যায়। সাবাও তখন সাইকেলে করে তাকে নিয়ে যেতে থাকে। তারা দুজন তো পুরো রাইড অনেক বেশি এনজয় করে, যেন তারা আবারও সেই তাদের পুরনো দিনে ফিরে গিয়েছে। তো এরপর দেখানো হয় তারা তাদের স্টুডিওর সামনে চলে আসে। সেই সময় তাদের সম্রাটের সাথে দেখা হয়। সাবা সম্রাটের কাছে যায় আর সম্রাটের সাথে দেখা করে। তখন সাবাকে বাই জানিয়ে জাহানও তার বাসায় চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। জাহান যখন স্টুডিওতে যায় তখন সাবা তার কাছে আসে আর তাকে বলে যে সে কি আজ তার সাথে দেখা করতে পারবে। এমনি নর্মাল আড্ডা দিত দুজন মিলে। জাহান তখন তাকে দেখা করবে জানায়। এরপর সন্ধ্যার সময় তারা দেখা করে। সেই সময় সাবা তাকে কবির বলে ডাকে। এটা শুনে জাহান তাকে বলে যে সে চাইলে তাকে জাহান বলে ডাকতে পারে। সাবা তখন বলে যে সে আপাতত কবিরই বলে ডাকবে। তখনই জাহান তাকে আইসক্রিম খেতে দেয়। আসলে মাসুরিতে যখন দেখা হয়েছিল তাদের, তখন জাহান সাবাকে অনেক ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাইয়েছিল আর বলেছিল যে ঠান্ডার মধ্যেই আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। তখন তার কথা শুনে সাবাও আইসক্রিম খেয়েছিল আর অনেক বেশি এনজয়ও করেছিল। কিন্তু এইবার সাবা জাহানের উপর খুব রেগেছিল, তাই সে তাকে আইসক্রিম অফার করলেও সে জানায় সে সেটা খাবে না। যাক, এরপরই তারা একটা ক্লাবে যায়। সেখানে যাওয়ার পরই জাহান যায় ড্রিঙ্ক অর্ডার করতে, কিন্তু সে ভুল করে অন্যের মাদক মেশানো ড্রিঙ্ক নিয়ে আসে। এরপরই দুজন মিলে সেই ড্রিঙ্ক খেয়ে নেয়। তখন তো সাবা তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কবে থেকে চোখে দেখতে পায় না। তখন জাহান তাকে বলে যে তার বাবা মার অ্যাক্সিডেন্ট যেদিন হলো সেদিন থেকেই। তো এরপর সাবা তাকে আরো কিছু বলবে, কিন্তু হঠাৎ করেই তার মাথা ঘুরতে থাকে। সে সবকিছু যেন ঘোলা দেখতে থাকে। এদিকে জাহানেরও একই অবস্থা। সে জাহানকে বলে যে তাদের ড্রিঙ্কে মনে হয় কিছু একটা ছিল, তাই তাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত। কিন্তু তখন জাহান উঠে দাঁড়িয়ে ডান্স ফ্লোরে যায়। সেখানে সে সাবাকেও নেয়। এরপর তাকে তার সাথে ডান্স করার জন্য বলে, কিন্তু এটা করতে গিয়ে তারা আবারও অতীতে চলে যায়। সাবা জাহানের সাথে ডান্স করতে থাকে, কিন্তু সে দেখে জাহান তো তখন সেখান থেকে হারিয়ে গেছে এবং তার সামনে সম্রাট চলে এসেছে। কিন্তু এটা দেখে সে একদমই খুশি ছিল না। এরপরই তারা দুজনকে একটা ফাঁকা জায়গায় কল্পনা করে। সেখানে সাবা জাহানকে বলে যে সে তাকে ভালোবেসে ফেলেছিল, সে কেন তাকে সেদিন ছেড়ে গেল। সে যাওয়ার পর সাবা নিজের উপর থেকে কনফিডেন্স চলে গিয়েছিল। সারা দিন সে এটাই ভাবতো যে হয়তো সে সুন্দর না বা তার কথাবার্তায় কোনো সমস্যা ছিল, তাই হয়তো জাহান তাকে ছেড়ে চলে গেছে। এসব শুনে জাহান তাকে বলে যে সমস্যা তো তার মধ্যে ছিল না, কমতি তো জাহানের মধ্যেই ছিল, তাই সে সাবার সামনে আসতে চায়নি। এসব শুনে সাবা তাকে বলে যে সে তাকে ভালোবাসতো, তাই সে চোখে দেখতে পারে না কিনা এটা তার কাছে ম্যাটার করে না। তখন জাহান বলে যে প্রেমে থাকলে এমন মনে হয়, কিন্তু প্রেম প্রেম ভাব চলে গেলেই তার কাছে জাহানকে বোঝা বলে মনে হতো, আর জাহান কারো বোঝা বা অ্যাডজাস্টমেন্ট হয়ে বাঁচতে চায় না। এসব শুনে সাবা তাকে বলে যে সে তার কথা বোঝার চেষ্টাই করছে না। আর এভাবেই তারা একে অপরের জমে থাকা কথাগুলো আজ শেয়ার করতে থাকে। আর এসব করতে করতেই কখন যে তারা একে অপরের কাছাকাছি চলে আসে তা তারা নিজেরাও বুঝতে পারে না। সাবা হঠাৎ করে সে কি করছে সেটা বুঝতে পারলে জাহানের থেকে সরে যায়। এরপর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এরপরই জাহান সাবাকে ডাকতে থাকে, কিন্তু সাবা তো তাকে সাড়াই দেয় না। এরপরই দেখানো হয় যে সেই ক্লাব থেকে সাবা সোজা সম্রাটের কাছে আসে আর তাকে জাহানের সাথে কিস করার বিষয়টা জানিয়ে দেয়, কারণ সে একটা সম্পর্কে ছিল
এর মধ্যে এই সবকিছুর জন্য সে অনেক বেশি গিল্টি ফিল করছিল। তো এসব শুনে তো সম্রাটও অনেক অবাক হয়। সে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছিল না। সে তো সাবাকে প্রপোজ করার কথা ভেবে রেখেছিল। এর মধ্যে এসব কথা শুনে সে এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর আমাদেরকে জাহানকে দেখানো হয়। সে তার দাদিকে সাবার সাথে দেখা হওয়ার কথা জানায়। তখন তার দাদি তাকে বলে যে তার সাবার সাথে দেখা করে তাকে তার মনের ফিলিংস গুলো জানানো উচিত। তাকে জানানো উচিত যে সে তাকে এখনো অনেক বেশি ভালোবাসে। কিন্তু তখন জাহান তাকে বলে যে তার মনে হয় না সাবার মতো সুন্দর একটি মেয়ে তার সাথে থেকে জীবনটা নষ্ট করবে। তাছাড়া তার বয়ফ্রেন্ডও আছে। তখন দাদি বলতে থাকে যে জাহানের তারপরও অ্যাটলিস্ট তার মনের কথা জানিয়ে দেওয়া উচিত, তাহলে তার আর কোনো আফসোস থাকবে না। তখন জাহানও এটা নিয়ে ভাবতে থাকে। আর তখনই তার কাছে সুলতানার কল আসে। এদিকে দেখানো হয় সাবা এবং সম্রাটের আজ কোনো এক পার্টিতে যাওয়ার কথা। তো সাবা সম্রাটকে ডাকতে আসে, কিন্তু সম্রাট তখনও সবকিছু নিয়ে ভাবছিল। এরপর সে সাবার কাছে জিজ্ঞেস করে যে কাল যখন তার জাহানের সাথে দেখা হলো তখন কি তার একবারের জন্য এমন ফিল হয়েছে যে সে জাহানকে এখনো ভালোবাসে? তখন সাবা বলে না, তার এমন মনে হয়নি, সে সম্রাটকেই ভালোবাসে। কিন্তু তখন সম্রাট বলে যে তার তো বিশ্বাস হচ্ছে না, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তো এরপর তারা সেই পার্টিতে যায়। এটা তাদের নাটকের প্রিমিয়ারের আগের পার্টি। তো সেখানে সুলতানা জাহানকেও ডাকে। জাহানকে দেখে সম্রাট অদ্ভুত আচরণ করতে থাকে। সে সুলতানা এবং সাবার কাছে জাহানের কথা জানিয়ে দেয়। জাহানের তখন অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হতে থাকে। এরপর সম্রাট ইচ্ছে করে জাহানকে তাদের জন্য গান গাইতে বলে আর সাবাকে তার সাথে ডান্স করার জন্য ডাকে। তো এই সবকিছু জাহানের জন্য সহ্য করা অনেক বেশি কঠিন ছিল। তবুও সে কিছুই বলতে পারে না। এদিকে সাবাও অনেক কষ্ট পাচ্ছিল। তার সাথে সাথে সম্রাটও এসবে খুশি ছিল না। তো পরদিনই দেখানো হয় সাবা তাদের ড্রামা শুরু হওয়ার আগে রেডি হচ্ছিল। তখনই তার কাছে জাহান আসে আর তাকে বলে যে সেই শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনেই তো সাবা তার কাছে আসে আর সে কেন যাচ্ছে সেটা জানতে চায়। জাহান তাকে বলে যে সে তাকে অন্য কারো সাথে একদমই সহ্য করতে পারছে না। আর তাছাড়া তার সাথে মাসুরিতে দেখা হওয়া, তারপর তার চলে যাওয়া, আবারও এই শহরে এসে তার সাথে দেখা হওয়া, এমন কোনো কিছুই হওয়ার দরকার ছিল না। সে এসব বললে সাবা তখন খুব কাঁদতে থাকে আর তাকে হাগ করে। এরপরই জাহান তাকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। বাইরে দাঁড়িয়ে থেকে তখন সম্রাট এই সব কিছু শুনে ফেলে। সেও কাঁদতে থাকে। তখনই সে সাবার কাছে যায় আর তাকে নিয়ে স্টেজের উপরে আসে। এরপর সে সাবাকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে আর তার সাথে আজীবন থাকতে চায়। এই মোমেন্টের জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। এটা বলেই সে সবার সামনে হাঁটু গেড়ে সাবাকে বিয়ের জন্য প্রপোজ করে। সাবা তখন তার দিকে আংটি পরিয়ে দেওয়ার জন্য তার হাতটা বাড়িয়ে দেয়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে জাহানকে দেখানো হয় সে তার দাদির সাথে দেখা করে সেখান থেকে অন্য শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে গাড়ি নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। তো সে যাওয়ার পরপরই আমরা সাবাকে দেখতে পাই। সে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আসে। এরপরই সে দাদির কাছে জানতে চায় জাহান কোথায়। দাদি জানায় যে জাহান তো স্টেশনের দিকে চলে গেছে। তখনই সাবা ট্যাক্সি নিয়ে স্টেশনের দিকে যেতে থাকে। সেই সময় আমাদেরকে একটু আগের দৃশ্য দেখানো হয়। সাবা যখন তার হাত বাড়িয়েছিল তখন সম্রাট রিংটা সরিয়ে নেয় আর সাবাকে বলে যে সে সাবাকে অনেক ভালোবাসে, কিন্তু সাবা যদি তার সাথে বিয়ে করে খুশি না থাকে এটা সে দেখতে পারবে না। সে জানে যে সাবা শুধু জাহানকেই ভালোবেসেছে, তাই সে যেন জাহানের কাছেই ফিরে যায়। সাবা তো তখন এইসব শুনে খুব কাঁদতে থাকে আর সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। এর মধ্যে সে তো স্টেশনেও পৌঁছে যায়, কিন্তু কোথাও জাহানকে খুঁজে পাচ্ছিল না। ট্রেন তখন সেখান থেকে চলে যেতে থাকে। সাবা তো তখন স্টেশনে একা দাঁড়িয়েই কাঁদতে থাকে, কারণ সে ভাবতে থাকে এবারও বুঝি সে জাহানকে হারিয়ে ফেলল। ঠিক তখনই দেখা যায় সে অন্য পাশে জাহানকে দেখতে পায়। জাহানও তখন ফিল করতে পারে যে সাবা এখানে এসেছে, তাই সে ট্রেন থেকে বের হয়ে যায়। সাবা তাকে দেখে অনেক খুশি হয় আর তাকে গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরে। এরপরই সাবা জাহানকে বলে যে সে জাহানকে এখনো অনেক বেশি ভালোবাসে, কারণ সে তার সত্তাকে না তার আত্মাকে ভালোবেসেছে। এখন যেই আত্মাকে সে ভালোবেসেছে সে যেমনই হোক না কেন তার কিছুই যায় আসে না। আর তাছাড়া তার সাথে মাসুরিতে কাটানো 20টা দিন তার জীবনের সবচেয়ে সুন্দর 20টা দিন ছিল। সে কখনোই তা ভুলবে না। সে জাহানের থেকেও আর দূরে থাকতে পারবে না। তখনই সাবা হাঁটু গেড়ে বসে আর জাহানের কাছে জিজ্ঞেস করে যে সে কি আজীবন তার সাথে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে। জাহান তখন হেসে দেয় আর তাকে হ্যাঁ জানায়। এরপরই তারা একে অপরের কাছাকাছি আসে। তো সাবা হলো জাহানের জীবনের সেই ট্রাভেল পার্টনার যে কিনা আসলেই তার পুরো জীবনটা চেঞ্জ করে দিয়েছে। সাবাই একমাত্র তার ভেতরটা দেখে তাকে ভালোবেসেছে। এর জন্যই হয়তো বলে যে ভালোবাসা অন্ধ হয়। যাক, এই তো ছিল আজকের গল্প।
সাবা আর জাহানের এই অন্যরকম ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।